পাঁচটা কৈলাস, যেটাকে পঞ্চ কৈলাস বলা হয়, যার একটা আছে তিব্বতে, তিনটে আছে হিমাচলে, কিন্নর কৈলাস, শ্রীখণ্ড কৈলাস আর হচ্ছে মণিমহেশ, আর একটা রয়েছে উত্তরাখণ্ড, যেটা আদি কৈলাস নামে পরিচিত। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে আদি কৈলাসের উদ্দেশ্যে। তো এই প্রোগ্রামটা করতে মোটামুটি 5 থেকে 6 দিনে কমপ্লিট করা যায়, কিন্তু আমরা কিন্তু 2 দিন বাড়িয়েছি। তার কারণ হচ্ছে যে কলকাতা থেকে কিন্তু সরাসরি যে ট্রেনগুলো যে কয়েকটা আছে তার মধ্যে ভালো ট্রেন কিন্তু খুব কম। ভালো ট্রেন বলতে একটাই, যেটা আমাদের হাওড়া থেকে ছাড়ে, লালকুয়া এক্সপ্রেস। তো সেই এক্সপ্রেসে যদি আসেন তাহলে পরে 8:15 হাওড়া থেকে ছেড়ে এখানে পৌঁছে যাবেন 7টার মধ্যে। পুরোটা দিন কিন্তু আপনারা হাতে পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এই ট্রেনটা কিন্তু সাপ্তাহিক একদিনই যায়, শুক্রবার ছেড়ে শনিবার দিনকে লালকুয়াতে পৌঁছে শনিবার দিনই আবার বিকেলে চলে যায় হাওড়ার উদ্দেশ্যে, পরের দিনকে আবার সন্ধ্যের সময় পৌঁছে যায়। এই সপ্তাহে একদিনই এই ট্রেনটা যায়। তাই ভালো ট্রেনটা কিন্তু আমরা মিস করবো না বলেই আমরা কিন্তু 2 দিন বাড়িয়েছি। অর্থাৎ আজকে শনিবার দিন, আমরা পুরো 7 দিন বাদে আবার শনিবার দিনকে কিন্তু এখান থেকে এই লালকুয়ার ট্রেনটাই কিন্তু আমরা ধরবো। তো আজকে আমাদের যাত্রা শুরু করছি, গাড়ি চলে এসেছে, অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা আদি কৈলাস এবং ওম পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আদি কৈলাস এবং ওম পর্বতের গেটওয়ে হচ্ছে গিয়ে ধরচুলা। আপনি পিথোরগড় থেকেও যেতে পারেন। তো এই দুটো জায়গা থেকেই আদি কৈলাস এবং ওম পর্বত যাওয়ার অনুমতিপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। তো লালকুয়া থেকে ধরচুলার দূরত্ব 332 কিলোমিটার। তাই আমরা একটুও সময় নষ্ট না করে আমরা যাত্রা শুরু করে দিয়েছি ধরচুলার উদ্দেশ্যে। রাস্তাতে আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে নেব, হয়তো পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। আমাদের যাত্রাপথেই পড়বে বেশ কিছু ছবির মতন সুন্দর পাহাড়ি ছোট বড় শহর। তো সেইগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি ধরচুলার উদ্দেশ্যে। একটা সংক্ষিপ্ত ব্রেক, রুটি সবজি দিয়ে ব্রেকফাস্ট করলাম, আর তার সাথে লোকাল দারুণ দারুণ আম। এবং কেমন লাগছে বলো তো? খুব ভালো, মানে মিষ্টি আছে তো, সেন্টার খুব মিষ্টি না? খুলতে পেরেছেন? প্রায় 3.5 কেজি আম, দাম মাত্র 100 টাকা। কিন্তু পাহাড়ে এরকম একটা জায়গায় রুটি যেখানে খাচ্ছি 20 টাকা করে পিস, সেখানে আম হচ্ছে 3.5 কিলো 100 টাকা। আমরা তো ট্রেনের মধ্যে 20 টাকা করে কফি খেয়েছি, আর এটা 30 টাকা। কিন্তু মানে ও আর এটা কিন্তু অনেক তফাৎ। কালারটা দেখান, কালারটা দেখুন, বাবা দারুণ, হেভি, দারুণ দারুণ। ব্রেকফাস্ট করে আমরা দ্বিতীয় পর্বের যাত্রা আবার শুরু করে দিলাম। দীর্ঘ পথ হলেও এই রাস্তাটা এতটা সুন্দর এবং এত চকচকে যে আপনি অনায়াসে কিন্তু পৌঁছে যেতে পারবেন ধরচুলাতে। আর তাছাড়া এই ধরচুলা যাওয়ার রাস্তার দুপাশের চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য, লম্বা পাইনের সারি, এই সমস্ত দেখতে দেখতে আপনি কিন্তু ক্লান্তি বোধ করবেন না। দেখবেন খুব সহজেই আপনারা 7-8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছেন ধরচুলাতে। আপনার চোখ খোলা রাখুন, আর কিভাবে যে আপনার সময় কেটে যাবে সেটা কিন্তু আপনি টেরও পাবেন না। যাই হোক, আমরা কিন্তু দিনের আলো থাকতে থাকতেই পৌঁছে গেলাম ধরচুলাতে। দীর্ঘ পথের জার্নি, তাই আজকে আমরা হোটেলে ঢুকে সারা রাত বিশ্রাম নেব, আর এখান থেকেই ইনার লাইন পারমিট সংগ্রহ করে আগামীকাল যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব আদি কৈলাসের উদ্দেশ্যে। এই ধরচুলা থেকে আপনারা এই ওম পর্বত আদি কৈলাসের পারমিটটা সংগ্রহ করে নিন। তো এইরকমই একটা পারমিট আপনাকে দেওয়া হবে, যেখানে উপরের নাম আর তার পাশে নিচেই লেখা আছে যে কবে ইস্যু হয়েছে এবং ভ্যালিডিটি কবে। 17 তারিখে যদি ইস্যু হয় তাহলে ভ্যালিডিটি হচ্ছে 21 তারিখ, অর্থাৎ 5 দিন আপনি ওম পর্বত এবং আদি কৈলাসের জন্য একটা ইনার লাইন পারমিট পেয়ে যাবেন। আর এই পারমিটটা সংগ্রহ করার জন্য আপনাকে নিজে থেকে কিছু করতে হবে না। আপনি যেখান থেকে গাড়ি করবেন, তো সেই গাড়ির সাথে কথা বলবেন, তারাই কিন্তু আপনার এই পারমিটটা বের করে দেবে। এর জন্য লাগবে শুধুমাত্র একটা পাসপোর্ট সাইজের ফটো আর হচ্ছে গিয়ে আধার কার্ড। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম, আর ইনার লাইন আমরা পেয়ে গেছি। তো আমরা দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে দিলাম। আজকে আমাদের রাত্রিবাস হবে নবী ভিলেজে। এই নবী ভিলেজই হচ্ছে গিয়ে আদি কৈলাস এবং ওম পর্বতের প্রবেশদ্বার, যার দূরত্ব ধরচুলা থেকে প্রায় 80 কিলোমিটার। এই যে রাস্তাটা,
এই রাস্তাটার একদম লাইভ মুহূর্তগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি, কেননা যারা আসবেন তারা কিন্তু অন্তত কিছুটা এখানকার রাস্তা সম্পর্কে কিছুটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটাই কিন্তু কৈলাস মানস সরোবর রোড, কেননা এক সময় এখান দিয়েই কিন্তু কৈলাস মানস সরোবরের যাত্রা হতো। তো সেটা মাঝে বেশ অনেকবার বন্ধ হয়ে গেছিলো, এখনও বন্ধ আছে, তবে আবার খোলারও সম্ভাবনা রয়েছে, আলোচনা চলছে। এই ওম পর্বতের রাস্তাটা দিয়েই কিন্তু মানস কৈলাস সরোবরের যাত্রা হতো। যাত্রাপথের সাথে সাথেই চলবে আপনাদের এই নদী, কালী নদী। দেখতে পাচ্ছেন যে রাস্তার এক পাশ দিয়ে নদী আর এক পাশ দিয়ে রাস্তা, তো সেখান দিয়ে আপনাদের যেতে হয়। এই নদীটার উৎসস্থলও কিন্তু এই রাস্তার ওপরেই পড়বে। নবী ভিলেজে যাওয়ার বেশ কয়েক কিলোমিটার আগে এই নদীর উৎসস্থল, এবং সেখানে একটা মন্দিরও আছে, কালী মাতার মন্দির। তো সেই উৎসস্থলটাও আপনাদের দেখাবো। আমরা হয়তো বেশ কাছাকাছি চলেও এসেছি। রাস্তার ওপরেই ঝর্ণা, আর দেখলাম এই ঝর্ণার জলে অনেকে স্নানও করছে। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে এখানে স্নানটা করে নিই, কিন্তু যেহেতু আমাদের তো এখনও অনেকটা রাস্তা বাকি আছে, আমাদের পৌঁছাতে সময় লাগবে, কালী মন্দিরে যাব, তার জন্যই আমরা আর দেরি করলাম না। আমাদের ঘড়িতে কাটায় কাটায় দুপুর 2টো। তো আমরা এখন লাঞ্চটা সেরে নেব। আমাদের খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, তো ঘন্টাখানি সময় লাগে এখানে অর্ডার দিয়ে তবে খাবার পাওয়া যায়। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করছি। যেহেতু পাশেই তিব্বতের সীমানা, তাই এই রাস্তাটা সামরিক দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ। তো তার জন্যই দেখলাম যে এই রাস্তার অনেকটা জায়গা জুড়ে কাজ চলছে, অর্থাৎ চওড়া করার পরিকল্পনা রয়েছে। তবে এই কাজটা কমপ্লিট হতে বেশ কয়েক বছর সময় লেগে যাবে, কেননা সারা বছর তো এই রাস্তা কাজ করা সম্ভব নয়, কেননা আর 2 দিন পরই বৃষ্টি শুরু হয়ে যাবে, বর্ষা শুরু হয়ে যাবে। তাছাড়া শীতকালেও এই পুরো রাস্তা বরফে ঢাকা থাকে, তার জন্য এই কয়েকটা মাস জোর কদমে কাজ চলছে। এই রাস্তাটার বেশ কিছুটা জায়গা কিন্তু বেশ বিপজ্জনক, তো এই বিপজ্জনক পরিস্থিতিতেই আপনাদের যেতে হবে, এবং এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়াও যাচ্ছে, এবং দেখতেই পাচ্ছি যে চারিদিকটা একটু ধসপ্রবণ এলাকা। পাহাড়ি রাস্তায় এরকম পরিস্থিতির সম্মুখীন তো আমরা প্রায়শই হই। তো যাই হোক, আমরা ভালো মন্দ নিয়েই এগিয়ে চলেছি। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে কালী নদী, সেই কালী নদীর উৎসস্থল রয়েছে এখানে, আর এখানে রয়েছে একটা কালী মাতার মন্দিরও। এই মন্দিরের পুরোটাই আর্মি ক্যাম্পের মধ্যে। এখানে যেটা দেখছি এটা শিবের মন্দির, আর ওখানে রয়েছে একটা গুহা, আর ওই গুহা থেকেই সৃষ্টি হচ্ছে কালী নদী। সারা পথ জুড়ে আমরা যে নদীটার পাশ দিয়ে এলাম, সেই নদীর উৎসস্থল এই ছোট্ট গুহা থেকে। এই হচ্ছে কালী মাতার মন্দির, আর এই মন্দিরের পেছনেই হচ্ছে গিয়ে নেপালের বর্ডার রয়েছে, আর নেপালের বর্ডার ঘেঁষেই হচ্ছে এই মন্দিরটি। তার জন্যই এই মন্দিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণই কিন্তু রয়েছে সেনাবাহিনী, এবং এই মন্দিরের যে পুরোহিত তিনিও কিন্তু একজন সেনাকর্মী। মন্দিরের পেছনটা নেপাল, আর এই মন্দিরের সামনের দিকে যে পর্বতটা রয়েছে এটা ব্যাস পর্বত। এখানে একটা গুহাও রয়েছে ব্যাসদেবের। শুধু নেপালই নয়, এখান থেকে তিব্বতও বেশি দূর না, মাত্র 21 কিলোমিটার। ওম পর্বত 9 কিলোমিটার, আর কৈলাস, তিব্বতের যে মেন কৈলাস, সেটা 110 কিলোমিটার। তো আমরা তো জানি এখান দিয়েই একসময় কৈলাস মানস সরোবরের যাত্রা হতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বোর্ড দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা জায়গার দূরত্ব এখানে ইন্ডিকেট করা আছে। যে সমস্ত পোশাক পরে আর্মিরা যুদ্ধ করে, নিজেদেরকে লুকিয়ে রাখে, সেরকম পোশাক এখানে স্যাম্পল দেওয়া আছে। তো এইগুলোর মাথা নেই কেন সেটা বুঝতে পারছি না। কিতনা है? 200 अरुणाचल शिवा अरुणाचल अरुणाचल शिवा अरुणाचल शिवा
চলে এলাম নাভি ভিলেজে। ওম পর্বত এবং আদি কৈলাস যাওয়ার শেষ গ্রাম এই নবী ভিলেজ। এখানেই আপনাকে 2 দিন স্টে করতে হবে, একদিন আদি কৈলাস এবং একদিন ওম পর্বতের জন্য। এখানে এখনও কোনো ইলেকট্রিসিটি প্রবেশ করেনি। এরা সন্ধ্যা থেকে 3 ঘন্টা জেনারেটর চালায়। ওই 3 ঘন্টার মধ্যেই আপনার মোবাইল ক্যামেরার ব্যাটারি চার্জ দিয়ে নিতে হবে। নবী ভিলেজের 2 কিলোমিটার আগে আরও একটি গ্রাম পড়বে, যেটা গুঞ্জি, মানে গুঞ্জি হয়েই আপনাকে নবী ভিলেজে আসতে হবে। তো এই গুঞ্জিতে কিন্তু ইলেকট্রিসিটি এসেছে, অতএব যদি আপনারা চান গুঞ্জি থেকে আদি কৈলাস ওম পর্বত ঘুরে নেবেন সেটাও কিন্তু পারবেন। তাহলে আপনারা ইলেকট্রিসিটিটা কিন্তু সুবিধাটা কিন্তু পেয়ে যাবেন। যদি আপনাদের হাতে সময় কিছুটা থাকে তাহলে নবী ভিলেজের 1 কিলোমিটারের মধ্যেই, অর্থাৎ মেন রোডের উপরেই রয়েছে একটা শিবের মন্দির। তো এই শিবের মন্দিরটাও আপনারা ঘুরে নিতে পারেন। মন্দিরটা খুবই নতুন, তো এই মন্দিরটাতেও আপনারা ঘুরে নিতে পারেন। আর এই নবী ভিলেজ হচ্ছে ওম পর্বত এবং আদি কৈলাস তীর্থযাত্রীদের বেস ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। সেটা তো আমি আগেই বলেছি যে এখান থেকেই এই দুটো পবিত্র জায়গার যাত্রা হয় এই নবী ভিলেজ থেকে। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এই নবী গ্রাম থেকে আপনারা দেখতে পারবেন নেপালের এই ছাংরু পিক। আমরা প্রথম দিনের আদি কৈলাস এবং পার্বতী কুণ্ডর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। গাড়ি যাওয়ার পথ শেষ হয়েছে প্রায় 40 কিলোমিটার দূরের জলিংকং বেস ক্যাম্পে। তো এই জলিংকং বেস ক্যাম্প পর্যন্ত গাড়ি যাবে, তারপর আদি কৈলাস এবং পার্বতী কুণ্ডর দিকে আপনাকে হেঁটেই যেতে হবে। চলে এলাম জলিংকং বেস ক্যাম্পে। নবী ভিলেজ থেকে এই জলিংকং বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। এই জলিংকং থেকেই বাঁদিক এবং ডান দিক দুটো হাঁটা পথ চলে গেছে। ডান দিকের 1.5 কিলোমিটার রাস্তা গেলে পাবেন পার্বতী কুণ্ড, আর বাঁদিকে 2 কিলোমিটার হেঁটে গেলে পাবেন গৌরীকুণ্ড। এটা হচ্ছে জলিংকং থেকে ডান দিকের হাঁটা পথ, যেটা চলে গেছে পার্বতী কুণ্ডর দিকে। পুরো হাঁটা পথেই এই আদি কৈলাসের রূপ আপনারা দেখতে দেখতে পৌঁছে যাবেন পার্বতী কুণ্ডতে। পার্বতী কুণ্ড যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুব একটা চড়াই কিন্তু নয়, আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেকটাই চওড়া। তো এই 1.5 কিলোমিটার রাস্তা যে কেউ আমার মনে হয় হেঁটে চলে যেতে পারবেন। তবে যারা খুব বয়স্ক, যাদের হেঁটে যাওয়ার সম্ভব নয়, তাদের জন্য কিন্তু ঘোড়ার ব্যবস্থা আছে। ঘোড়াতে যাওয়ার খরচ পড়বে একজনের 1,500 টাকার মতন। এই সেতুটা পার হওয়া মানেই আপনি পৌঁছে গেলেন পার্বতী কুণ্ডতে। এই হচ্ছে পার্বতী কুণ্ড, আর এই কুণ্ডর পাশেই হচ্ছে কৈলাসের মন্দির। পার্বতী কুণ্ড অপূর্ব, মানে অপূর্ব বললেও কিন্তু কম হয়। আর এই পার্বতী কুণ্ডর ঠিক সাথেই, অর্থাৎ পার্বতী কুণ্ড লাগোয়াই হচ্ছে কৈলাসের মন্দির। জলিংকং থেকে মাত্র 1 ঘন্টায় পৌঁছে গেছি কিন্তু এই আদি কৈলাস মন্দিরে। নিচ থেকে যখন উঠে আসছিলাম তখন আদি কৈলাসের চূড়াটা একদম ক্লিয়ার পেয়েছি, কিন্তু এখন কিন্তু আদি কৈলাসের চূড়াটা কিন্তু মেঘ ঘিরে ফেলেছে। সুন্দর লেক। কৈলাসের মন্দির, হর হর মহাদেব। অনেক ভক্তবৃন্দ এখানে পুজো অর্চা দিচ্ছেন দেখতে পাচ্ছি। প্রচণ্ড হাওয়া, একটা প্লাস্টিক নেই, একদম নিট অ্যান্ড ক্লিন জল। আর এই হচ্ছে দৃশ্য। একদিকে যেমন লেক, একদিকে মন্দির, আর চারিদিকটা ঘিরে রেখেছে এই শ্বেত শুভ্র পর্বত শৃঙ্গ। অসাধারণ দৃশ্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আদি কৈলাস মন্দির দর্শন করলাম খুব ভালো মতন, সুন্দর ওয়েদার। পাশে হচ্ছে পার্বতী কুণ্ড। পার্বতী কুণ্ড দেখে আমরা ওই যে সামনে যে পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছি, ওইখান দিয়ে রাস্তা উঠে গেছে, ওটা গৌরীকুণ্ডের দিকে। এখান থেকে আরো 1.5 কিলোমিটার যেতে হবে। হর হর মহাদেব, মহাদেব মহাদেব। পরিষ্কারই আকাশ,
নীল আকাশ তো দেখতে পাচ্ছি, আর এই মেঘ তো থাকবেই, তার ফাঁকে ফাঁকে এই পর্বত শৃঙ্গগুলো। আমরা অনেকটা উঠে এসেছি, একটু হাঁপাচ্ছি, যেহেতু চড়াই রাস্তা তো একটু হাঁপানি তো হবেই। তো যাই হোক, দেখে একটু তৃপ্তি পেলাম যে অনেকটা উপরে উঠে চলে এসেছি। আর ওই যে নিচে দেখা যাচ্ছে একটা গ্রাম, এটা হচ্ছে জলিংগং। এই জলিংগং থেকেই আমরা রাইট সাইড দিয়ে চলে গেছিলাম আদি কৈলাস মন্দিরে এবং পার্বতী লেক, সেই লেক দেখলাম। আর এই বাপাস দিয়ে জলিংগং থেকে বাপাস দিয়ে যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। তো ওই হচ্ছে রাস্তা, এদিকে লোক খুব কম যেতে দেখছি। রাস্তা খুবই সরু রাস্তা, মানে একজনই যেতে পারে। তো সেই রাস্তা দিয়ে ঘোরাও যাচ্ছে একদম গৌরীকুণ্ড, ওই বলা যায় আদি কৈলাসের পাদদেশে, ওইটুকু আমরা হেঁটেই যাব। চারিদিকের এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গৌরীকুণ্ডের দিকে। এখন আবার আদি কৈলাসের যে মেঘের মুকুট ছিল সেটা সরে গেছে অনেকটাই, হালকা সামান্য একটু মেঘ রয়েছে, তবে আদি কৈলাসের দৃশ্য কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেলাম। আর এই হচ্ছে রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু পার্বতী কুণ্ডর থেকেও কিন্তু কঠিন। এই 1.5 কিলোমিটার রাস্তাটা কিন্তু খুবই টাফ, আমরা যতটুকু এসে বুঝলাম বেশ ভালোই টাফ। তো আমরা চলে যাব একদম ওই আদি কৈলাসের দোরগোড়াতে, অর্থাৎ ওই যে গ্লেসিয়ারটা, ওই গ্লেসিয়ারের কাছে ওখানেই রয়েছে একটা লেক যেটা গৌরীকুণ্ড, পাশেই ব্রহ্ম পর্বত। জয় ভোলেনাথ, जय भोलेनाथ, মেন একটা রাস্তা। हर हर महादेव, जय भोलेनाथ। জয় भगवान आपकी मनोकामना पूर्ण करे। যেহেতু তিব্বত খুব একটা বেশি দূরে নয়, তাই এই পথের চারিদিকটাই কিন্তু এইরকমই ছোট ছোট গুমটি রয়েছে সেনাবাহিনীর। জয় ভোলে শঙ্কর, হর হর মহাদেব। এই আমাদের যাত্রার পথ, কাছাকাছি চলে এসছি। এটি আমরা সারাদিন ধরে দেখছি, কখনো ক্লিয়ার কখনো মেঘ। সত্যি কি অসাধারণ ভিউ, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। দারুণ দারুণ দারুণ, আজকে সত্যি আমাদের লাকি, আমরা এত ক্লিয়ার দেখলাম আদি কৈলাস। সত্যি অসংখ্য ধন্যবাদ ভগবানকে। আকাশটা কি সুন্দর নীল গাঢ়। ওই যে পিছনে আসছে, পিছনে আপনার শালা আসছে। হচ্ছে আদি কৈলাস, আবার সামনে একটুখানি ফগি হয়ে গেছে। আর এই ডান দিকে যে টার্নিংটা, এই টার্নিংটা নিলে ওখানে কিছুটা যেতে হবে, হয়তো 400 মিটার, রয়েছে গৌরীকুণ্ড, একটা লেক। কি সিনারি! প্রচণ্ড হাওয়া। পৌঁছে গেলাম গৌরীকুণ্ডতে। আর এই আদি কৈলাস গ্লেসিয়ারের নিচেই রয়েছে লেক, আর উপরে রয়েছে আদি কৈলাস, পঞ্চ কৈলাসের একটা কৈলাস, যেটা তিব্বতের কৈলাসের সাথে হুবহু মিল আছে। তো তার জন্যই হয়তো এর নামকরণ করা হয়েছে আদি কৈলাস। এই অপরূপ দৃশ্য দেখব বলেই তো আমাদের এখানে আসা। উপরে কৈলাস আর নিচে গৌরীকুণ্ড, অসাধারণ, প্রচণ্ড ঠান্ডা, আর তার সাথে প্রচুর হাওয়া, এবং আমরা জ্যাকেট গায়ে দিয়েও রীতিমতো আমরা কাঁপছি, এত ঠান্ডা। তো এর মধ্যেও কিন্তু অনেক তীর্থযাত্রী পর্যটকরা কিন্তু গ্লেসিয়ারে চলে গেছে। এই বোল্ডারের উপর দিয়ে যেতে হয় গ্লেসিয়ারে। প্রায় 2 কিলোমিটার রাস্তা ট্রেক করে আসলাম। রাস্তাটা কিন্তু খুব কঠিন, বেশ কঠিন। রাস্তাটা বেশি দূর না, কিন্তু খুব কঠিন রাস্তা।
তো আমাদের সার্থক, পরিশ্রম সার্থক একদম। আদি কৈলাস সকাল থেকে আমরা অনেকক্ষণ সময় ধরে বলা যেতে পারে আমরা এখানে ঠিক পৌঁছানোর আগে পর্যন্ত কিন্তু ক্লিয়ার আদি কৈলাস দেখেছি, এক ফোঁটা মেঘ ছিল না। কিন্তু এখন আমরা যখন এই গৌরীকুণ্ডতে এসে পৌঁছালাম, এই যে গৌরীকুণ্ড, আর গৌরীকুণ্ডর সাথে লাগোয়া হচ্ছে গিয়ে গ্লেসিয়ার, আর এই হচ্ছে সামনে আদি কৈলাস। আদি কৈলাসটা এখন উপরটা কিছু বোঝা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। কিন্তু যাই হোক, রাস্তা কঠিন হলেও হর হর মহাদেবের কৃপায় আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এই হচ্ছে সরোবর গৌরীকুণ্ড, তার সামনেই বসে আছি। মানে এখান থেকে আর উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেখানেই আরও বেশ কিছুক্ষণ, আরও কয়েক ঘন্টা এখানে বসে কাটিয়ে দিই। কিন্তু এখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই, এই সব চারিদিকটাই বোল্ডার। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে বসলাম, এবার আমরা রওনা দেবো আবার সেই আমাদের এন্ট্রি পয়েন্ট যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম সেখানে। ওখানে আমাদের দুপুরের লাঞ্চ অর্ডার দেওয়া আছে, কি আমরা লাঞ্চ করব। নবী ভিলেজ থেকে গতকাল আমরা আদি কৈলাস এবং পার্বতীকুণ্ড দর্শন করেছি। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ওম পর্বতের দিকে, এবং এই ওম পর্বতটা হচ্ছে তিব্বত বর্ডারের কাছে। ওম পর্বত থেকেই লিপুলেক পাস গিয়ে ওখান থেকে 800 মিটার মতন ট্রেক করে গিয়ে তিব্বতের কৈলাস দর্শন করা যায়। তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সেনাবাহিনীর পারমিশনের উপরে। যদি পারমিশন মেলে তবেই আপনি লিপুলেক পাসে যেতে পারবেন। আমরা পৌঁছে গেলাম ওম পর্বতে। ওম পর্বত একদম ক্লিয়ার। ওহ, রোদের আলোটা পড়েছে তো ফুটে উঠেছে ওম পর্বত। ওম পর্বতের পাশেই রয়েছে নন্দী পর্বত। এই পর্বতে নন্দীর একটা রূপ এখানে ফুটে উঠেছে, একটু জুম করে দেখাচ্ছি। এ হচ্ছে নন্দী, নন্দীর মাথা, হেড, চোখ, দুটো শিং, সামনের মুখ, একদম স্পষ্ট মনে হচ্ছে নন্দীর মুখ। কি অপরূপ। আর এই পর্বতের নিচে রয়েছে পার্বতী নাভি। নন্দীটা দেখেছেন সমানদা? হ্যাঁ দেখালো, এখন আমি এখান থেকে বুঝতে পারছি না। এই হচ্ছে নন্দী, এই হচ্ছে নন্দী, পার্বতী নাভি নিচে। এই যে নিচে একটু এই ফ্ল্যাট টাইপের নেমে গেছে, এইটা না। কি ফার্স্ট ক্লাস ক্লিয়ার ভিউগুলো আমরা পাচ্ছি সত্যি। এদিকে পার্বতী নাভি, নন্দী, আর হচ্ছে এদিকে ওম পর্বত। এই হচ্ছে ওম পর্বত, ওম পর্বত। ওম নমঃ শিবায়। আমরা এই প্রোগ্রামে এসেছি 6 জন লোক, 6 জনই হচ্ছে আমরা মোটামুটি সিনিয়র, একজন বাদে 70-68 এরকম বয়স। প্রোগ্রামে এসে এত শান্তি পেলাম, এত তৃপ্তি পেলাম। যে কটা জায়গায় গেছি আমরা, পাতাল ভুবনেশ্বর থেকে শুরু করে আদি কৈলাস, এবং আজকে এসছি ওম। ওম এত পরিষ্কার লাগছে, এত স্বচ্ছ, মানে এত দুর্দান্ত লাগছে, এটা আমরা কল্পনা করতে পারিনি। মানে ক্লিয়ার, মানে এত পরিষ্কার, পরিচ্ছন্ন একদম। এর আগে আমাদেরই এই ট্রাভেলার্সের 55 জনের টিম, তারা পুরো নিরাশ হয়ে পুরো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি গেছে, কিছুই কোনোটাই পায়নি। অথচ আমরা গতকালকে কিংবা তার আগে বা আজকে যে কটা প্রোগ্রাম দেখলাম, সম্পূর্ণ মানে মনের থেকে পুরো তৃপ্তি, আমাদের কোনো বাকি থাকলো না। অপূর্ব। হর হর মহাদেব। বসে আছি আমরা লিপুলেক পাসে যাওয়ার জন্য। এখনো পর্যন্ত সিগন্যাল পাইনি। আর্মিদের একটা মিটিং চলছে, তো সেটা কতক্ষণ চলবে সেটা কেউ বলতে পারছে না।
মিটিং শেষ হওয়ার পরেও আমাদের যেতে দেবে কিনা সেটাও আমরা জানি না। তবে আমরা এখানে ওম পর্বত খুব ভালোভাবে দর্শন করলাম, একদম ক্লিয়ার, খুব সুন্দর। মানে আমাদের মানে কি বলবো আর কি, এরকম যে পরিষ্কার প্রত্যেকটা জায়গায় যে আমরা দেখতে পাবো সেটা কিন্তু কখনো আগে ভাবিনি। আর লিপু লেক পাসটা এটা তো সবসময় আনসার্টেন থাকে, কেননা এখানে কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখবেন যে এই লিপু লেক পাসে যারা আসেন তাদের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে যে আমরা ওই লিপু লেক পাসের পারমিশন পাবো কি না। তা সেটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু বলতে পারেন যে 99% কিন্তু কোনো গ্যারান্টি নেই। একটা মানে আনসার্টেন, আপনি এসে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। যদি আপনারা এখান থেকে লিপু লেকের পারমিশন পান তাহলেও আপনারা যে ওখান থেকে কৈলাস দেখতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই, কেননা সেটা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। যদি আকাশ পরিষ্কার থাকে তবেই আপনি দেখতে পাবেন। তো আমরা এখনো আশা ছাড়িনি, বসে আছি, দেখা যাক কি হয়। আমরা এখন এখানে বসে একটুখানি চাউমিন খাবো, খেয়ে তারপর আরো 2-1 ঘন্টা ওয়েট করব। যদি এর মধ্যে যদি রাস্তা খুলে যায় তো যাব, আর তা নাহলে আমরা এখান থেকে আবার ব্যাক করে যাব। লিপু লেক যাওয়ার পারমিশন আমরা শেষ পর্যন্ত আর পেলাম না। তো যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি পিথোরাগড়ের দিকে। ওম পর্বত থেকে পিথোরাগড়ের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। ওখানে আমাদের আজকে নাইট স্টে। পিথোরাগড় থেকে ওম পর্বত আদি কৈলাস দর্শনের জন্য একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলতে পারেন এই যে সামনে আদি কৈলাস কম। আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের, এবং আপনারা সরাসরি ডাইরেক্ট যোগাযোগ করে চলে আসতে পারেন। একদম 100% গ্যারান্টি দিতে পারি যে আপনারা ঠকবেন না। এত সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছে এবং এত নিখুঁতভাবে পরিষেবা দিয়েছে, সে মানে কি বলবো আর কি, আমরা খুব সন্তুষ্ট। তো যাই হোক বান্টি ভাই, ফির আউঙ্গা। এখান থেকে আমরা এখন চলে যাব লালকুয়াতে। ওখানে 6টা 50-এর আমাদের লালকুয়া এক্সপ্রেস। কালকে সন্ধ্যে আমরা পৌঁছে যাব হাওড়াতে।